আমাদের এখানে এসআইআর হয়েছে, নির্বাচন কমিশন এসআইআর করেছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। 93 লক্ষ লোকের নাম বাদ গেছে। এই 93 লক্ষ লোকের যে নাম বাদ গেছে, 93 লক্ষ লোকই কি মুসলিম? তা তো নয়। বেশি সংখ্যক মানুষটাই হচ্ছে হিন্দু সম্প্রদায়। কেন্দ্রের সরকার বিজেপির সরকার, বিজেপির নেতৃত্বরা শুরু থেকেই বলে দিয়েছে কোন রকম বিজয় উৎসব হবে না। সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শুভেন্দু অধিকারী বলেছেন, শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি বলেছেন। ভারতবর্ষে কি বৈধ মুসলিম নেই? ভারতীয় মুসলিম নেই? কত সংখ্যক মুসলিম আমাদের দেশে বাস করে? তারা তো সকলে ভারতীয়। এটা ভাববার কোনো কারণ নেই। যদি এরকম কিছু ঘটে, আমরা সজোরে কথা বলবো। আমি একটা প্রশ্ন বাংলাদেশের সমস্ত গণমাধ্যমের কাছে রাখতে চাই, যারা বলছেন, যারা তুলছেন কথাটা, অবশ্যই মুসলিম সমাজের জন্য আপনারা কথা বলবেন, আমরাও বলবো, কিন্তু একটা তো বুঝতে হবে, আমরা 2024-এর 5ই আগস্টের পর অন্তর্বর্তী সরকার, তার পরবর্তীতে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে একটি ধর্মনিরপেক্ষ দলকে ক্ষমতায় এনেছেন, আপনারাই এনেছেন। আমি যদি মফস্বলে দেখি, সমস্ত টোটো, অটো, রিক্সার মধ্যে এতদিন তৃণমূলের ফ্ল্যাগ লাগানো ছিল, তারা এখন সকলেই বিজেপির ফ্ল্যাগ লাগাচ্ছে। পালাবদল হয়েছে, কিন্তু পালাবদল হলে মানুষ বিতাড়িত কেন হবে? মানুষ নিপীড়িত কেন হবে? কে বলেছে এই কথা? আসুন, পরখ করুন, কলকাতায় আসুন, ভিসা প্রক্রিয়া চালু হয়ে যাচ্ছে, দেখুন, এসে পরখ করুন। সিঙ্গুরকে কেন্দ্র করে, নন্দীগ্রামকে কেন্দ্র করে বাংলায় অবরোধের, হরতালের, প্রতিবাদের নজির আমাদের এখনো প্রতিটি মানুষের মনে আছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে এলেন, পশ্চিমবঙ্গ থেকে বন্ধকে পুরোপুরি নিষিদ্ধ করা হলো। অর্থাৎ যখন রাজনীতির ক্ষেত্রে রাজনীতি এবং সরকারে আসার পর তার মানুষটার স্বাভাবিকভাবেই তার ভূমিকা অনেকটাই পাল্টে যায়। রাজনীতি রাজনীতির জায়গায়, সরকার সরকারের জায়গায়। এটাই বোধহয় বাংলাদেশে যারা যেসব সংবাদ মাধ্যম, যেসব রাজনৈতিক নেতারা মন্তব্য করছেন, তাদের বোঝা উচিত, তাদের জানা উচিত। বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দিল্লির সরকারের যে এগিয়ে যাওয়া, যে গোল্ডেন হ্যান্ডশেক, সেটা মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ সেক্ষেত্রে বিজেপিকে পরিবর্তনের আঙিনায় এখানে স্থান দিয়েছে। তো সেই জায়গায় কে কি বললো, কে কি কার হয়ে কাজ করলো, কে কি সমাজ মাধ্যমে বললো, বাস্তবতার ক্ষেত্রে আমার মনে হয় বিজেপির দৃষ্টিভঙ্গির কোনো বদল হবে না। পশ্চিমবঙ্গে নতুন ভাবে ক্ষমতায় এসছে, নতুন সরকার ক্ষমতায় এসছেন। আগামীকাল শনিবার সরকারের শপথ। আর এই যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শুধু রাজ্যের বা দেশের অভ্যন্তরেই নয়, প্রতিবেশী বাংলাদেশেও এই নিয়ে নানা জল্পনা, গঞ্জনা, গুজব, আলোচনা চলছে। কি নিয়ে আলোচনা? বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু, আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু বাংলাদেশি নাগরিক পরিচয়ে বহু সংখ্যালঘু, নির্দিষ্ট করে বললে মুসলিম সম্প্রদায়ের বহু মানুষকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বা পুশ ব্যাক করা হচ্ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমে একাধিক রাজনৈতিক নেতারা বিবৃতি দিচ্ছেন। তারা কেউ আশঙ্কা প্রকাশ করছেন, কেউ উত্তেজনা তৈরি করছেন, কেউ কোনো মন্তব্য করছেন। অনেকে বলছেন পশ্চিমবঙ্গের এই যে বিজেপি সরকার ক্ষমতায় আসায় সংখ্যালঘুদের ওপর, বিশেষ করে সীমান্তবর্তী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপর, সীমান্তে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপর নানা রকমের অত্যাচারের ঘটনা, পুশব্যাকের ঘটনা ঘটতে পারে বা ঘটে চলেছে। অতি সম্প্রতি গতকাল বৃহস্পতিবার এনসিপি নেতা নাহিদ ইসলামও যে বিবৃতি দিয়েছেন, তিনি বলেছেন পশ্চিমবঙ্গের এই সরকার, নতুন সরকারের ক্ষমতায় আসা এই এবং পরবর্তী সময়কালের দিকে তিনি নজর রাখছেন, তার দল নজর রাখছে, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল নজর রাখছে। তিনি একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। ভারতের বিভিন্ন জেলে রয়েছেন অনেক বাংলাদেশি নাগরিক পরিচয় অনেক মানুষ, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ। তাহলে কি পশ্চিমবঙ্গের এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নতুন করে এই উত্তেজনা, মূলত সীমান্তবর্তী এলাকার উত্তেজনা আরো বাড়তে চলেছে? কি অবস্থা বাংলাদেশের, কি অবস্থা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের? সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রক নয়াদিল্লিতে একটি প্রেস ব্রিফ করেও এই বিষয়টির দিকে নজরে রেখেছেন। তারা সীমান্ত সুরক্ষা এবং সীমান্তের নিরাপত্তা এবং যারা নাগরিক নন, নাগরিক পরিচয় নেই, এসআইআর থেকে নাম বাদ যাওয়া নাগরিকদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টিও সামনে এনেছেন। আর তারপরেই এই বিতর্ক আরো বাড়ছে। সামগ্রিকভাবে এই সমগ্র পরিস্থিতি নিয়ে আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকে অন্যান্য দিনের মতন রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। পরমাশিস, যে বিষয়টি এখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কি সংখ্যালঘুদের ওপর নির্যাতন বাড়ছে? সীমান্তের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষজন কি তাদের বাংলা ছেড়ে চলে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে, নাকি তারা আগের মতোই গোটা ভারতে যেমন থাকেন, গোটা পশ্চিমবঙ্গেও, সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ এলাকায়ও ভারতের নানা প্রান্তে শান্তিতে সুখে থাকতে পারবেন না? তাদের
আতঙ্কে দিন কাটাতে হবে। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে যেভাবে মন্তব্য করা হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন নেতারা যেভাবে মন্তব্য করছে, হয়তো উস্কানিমূলক হতে পারে, হয়তো তাদের ভয় থেকে হতে পারে। এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করে কি বলছেন? দেখো, প্রথমেই বলি যে পশ্চিমবঙ্গে একটি রাজনৈতিক পালাবদল হয়েছে। সেই পালাবদলে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ভোট দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রায় 92 থেকে 93% মানুষ। আমাদের এখানে এসআইআর হয়েছে, নির্বাচন কমিশন এসআইআর করেছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। 93 লক্ষ লোকের নাম বাদ গেছে। এই 93 লক্ষ লোকের যে নাম বাদ গেছে, 93 লক্ষ লোকই কি মুসলিম? তা তো নয়। বেশি সংখ্যক মানুষটাই হচ্ছে হিন্দু সম্প্রদায়। কেন্দ্রের সরকার বিজেপির সরকার। পশ্চিমবঙ্গ একটা ছোট রাজ্য, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা রাজ্য। যদি আমরা হিসেব করে দেখি, গোটা দেশের প্রায় 70% ক্ষমতায় রয়েছে বিজেপির সরকার, অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। পশ্চিমবঙ্গে কি শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষরা বাস করে? ভারতবর্ষের অন্যান্য জায়গায় বাস করে না? হায়দ্রাবাদে, উত্তরপ্রদেশে, গুজরাটে, অনেক জায়গায় বাস করে। যারা এই প্রশ্নটা তুলছেন, সেটা আমি মনে করি এটা একটা আহাম্মকের মতন বক্তব্য। পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আজকে সকালেও বর্ডার এরিয়ায় ফোন করেছি, যোগাযোগ করেছি। যেহেতু আমি নিজে একজন সংবাদ মাধ্যমের কর্মী, বিভিন্ন ইনপুটের উপরে আমাকে নির্ভর করতে হয় তথ্য লেখার ক্ষেত্রে। এখন যেমন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, বিজেপির নেতৃত্বরা শুরু থেকেই বলে দিয়েছে কোন রকম বিজয় উৎসব হবে না। সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শুভেন্দু অধিকারী বলেছেন, শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি বলেছেন। কিন্তু যারা এটা নিয়ে আতঙ্কিত করছেন, প্রথম কলকাতা আমরা সব সময় কথা বলবো, অধিকারের প্রশ্নে আমরা কথা বলবো, সম্পর্কের নিরিখে আমরা কথা বলবো। যারা এই আলোচনাটা আনছেন যে পশ্চিমবঙ্গে মুসলিমরা, পশ্চিমবঙ্গে কত সংখ্যক মুসলিম আছেন? তারা তো ভোট দিয়েছেন। কাদের দিয়েছেন? তাহলে এরা ক্ষমতায় আসলো কি করে? এই আতঙ্কিত হওয়া, এই টেনশন করা, এই যে ভাই তোলা, আমার মনে হয় এটা অনুচিত। তার কারণ, হ্যাঁ, একটা মানুষের মনে হতে পারে যে বিজেপি হিন্দুত্ববাদী দল, কিন্তু বিজেপির নেতৃত্বরা, দিলীপ ঘোষ কি বলেছেন আজকে সকালবেলা, যে মুসলিমরা যদি আমাদের ভোট নাও দেয় তাতে কোনো কারণ নেই। মানব গুহ মেমারি থেকে জিতেছে। মানব গুহ বলেছেন যে মেমারি বিধানসভার প্রত্যেকটা মানুষের আমি বিধায়ক। সরকারের উন্নয়নমূলক সমস্ত কাজ সমানভাবে সব মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হবে, সেখানে সংখ্যালঘু হোক, সেটা হিন্দু হোক, সেটা খ্রিস্টান হোক। দিলীপ ঘোষ বলেছেন, আজকেই বলেছেন দিলীপ ঘোষ, যে সরকারটা, বিজেপির সরকার ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের। কালকে বিদেশ মন্ত্রক কি বলেছে এটা বুঝতে হবে, বৈধ আর অবৈধ। যারা এখানে অবৈধ তাদের পুশব্যাকের প্রশ্ন আসছে। ভারতবর্ষে কি বৈধ মুসলিম নেই? ভারতীয় মুসলিম নেই? কত সংখ্যক মুসলিম আমাদের দেশে বাস করে? তারা তো সকলে ভারতীয়। এটা ভাববার কোনো কারণ নেই। যদি এরকম কিছু ঘটে, আমরা সজোরে কথা বলবো। আমি একটা প্রশ্ন বাংলাদেশের সমস্ত গণমাধ্যমের কাছে রাখতে চাই, যারা বলছেন, যারা তুলছেন কথাটা, অবশ্যই মুসলিম সমাজের জন্য আপনারা কথা বলবেন, আমরাও বলব, কিন্তু একটা তো বুঝতে হবে, আমরা 2024-এর 5ই আগস্টের পর অন্তর্বর্তী সরকার, তার পরবর্তীতে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে একটি ধর্মনিরপেক্ষ দলকে ক্ষমতায় এনেছেন, আপনারাই এনেছেন। সেই ধর্মনিরপেক্ষ দলের যে সরকার তৈরি হয়েছে বাংলাদেশে, সেই বাংলাদেশের সঙ্গে দিল্লির সম্পর্কের এগিয়ে যাওয়ায় কোনো কি ভাটা পড়েছে? আমি তো বিশ্বাস করি পশ্চিমবঙ্গে তদানীন্তন যে সরকার ছিল, তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, অনেক নীতি নির্ধারণের ক্ষেত্রে অনেক জায়গায় সমন্বয় ঘটেনি, ব্যতিক্রম ঘটেছে। যে জিনিসটা হওয়ার, আমি তিস্তা চুক্তির কথা বলবো, আমি গঙ্গাপানি চুক্তির কথা বলবো। এখন দিল্লির সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার, দিল্লির সরকারের মধ্যেই তো গোটা দেশ, সেটা পশ্চিমবঙ্গ একটা রাজ্য। সেই রাজ্য যদি বিজেপির সরকারের ক্ষমতায় আসে, তাহলে তো আমি মনে করি পশ্চিমবঙ্গের করিডর দিয়ে বাংলাদেশের যাতায়াত, ব্যবসা বাণিজ্য আরো সরলীকরণ হয়ে যাবে। কেন, মাথায় তো কেন্দ্রের সরকার বিজেপি, পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার বিজেপি। সমন্বয় সাধন তো আরো সুযোগকে বাড়িয়ে দেবে। অনেক আলোচনা, যে কারণেই আজকে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন হিসেবে পাঠানো হচ্ছে, যে পশ্চিমবঙ্গের ভাষাটা জানে, পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিটার সঙ্গে একসময় যুক্ত ছিল, রাজনৈতিকভাবে তিনি দল বদল করেছেন, সে বিজেপির একটি বড় পজিশনে রয়েছে, একটা ডায়নামিক পার্সন, ভার্সেটাইল ব্যক্তিত্ব, সব ভাষা জানে, সব কালচারটা জানে। তো সেই জন্য কেন্দ্রের সরকারের সঙ্গে বাংলাদেশের সরকারের যে সম্পর্কের গতানুগতিক এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়া আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গে এই সরকার আসাতে, যারা, আমি কালকে নিউ মার্কেটে গেছিলাম, ওই অঞ্চলে ছিলাম, ধর্মতলা চত্বরে, হক মার্কেটে মাংসের দোকান ভাঙা হয়েছে, অনেক মিডিয়াও দেখিয়ে, অবৈধভাবে যেখানে বসা, কলকাতার যে ঐতিহ্য,
কোনো সমস্যা নেই, নিজের চোখে পরখ করে এসেছি, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, সাদার স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, সব জায়গায় আমি কথা বলেছি কালকে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটা রাজনৈতিক পালাবদল হলে যারা ক্ষমতায় আসে তারা তো আসবেই তাদের ফ্ল্যাগটা লাগাতে, সেটাই এসেছে। আমি যদি মফস্বলে দেখি, সমস্ত টোটো, অটো, রিক্সার মধ্যে এতদিন তৃণমূলের ফ্ল্যাগ লাগানো ছিল, তারা এখন সকলেই বিজেপির ফ্ল্যাগ লাগাচ্ছে। পালাবদল হয়েছে, কিন্তু পালাবদল হলে মানুষ বিতাড়িত কেন হবে, মানুষ নিপীড়িত কেন হবে? কে বলেছে এই কথা? আসুন, পরখ করুন, কলকাতায় আসুন, ভিসা প্রক্রিয়া চালু হয়ে যাচ্ছে, দেখুন, এসে পরখ করুন। কিন্তু আবারও বলছি, কোনো জায়গায় কোনোভাবে যদি কোনো অনভিপ্রেত কোনো ঘটনা ঘটে, আমরা ঠিক যেমন ভাবে ভারত বাংলাদেশের সম্পর্কের নিরিখে যেমন ভাবে কণ্ঠস্বর উঁচিয়ে কথা বলেছি, ঠিক তেমনি ভাবেই কিন্তু আমরা কথা বলবো। আমাদের এখানে কোনো বিভাজন আমরা হতে দেব না। বিজেপি, কেন্দ্রের সরকার সবসময় যে কথাটা বলেছে, অনভিপ্রেত ঘটনা কিছু তো ঘটে, তার জন্য দেশে আইন ব্যবস্থা সবকিছুই আছে, আমাদের পরখ করতে হবে। এখনই আলোচনা বা সমালোচনার জায়গায় না গিয়ে, একটি নতুন দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে, পালাবদল ঘটেছে, পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়েছে, সব সম্প্রদায়ের মানুষ, সেটাকে আমাদের দেখতে হবে। আবার এটাও ঘটনা, কেন্দ্রের সরকার, রাজ্যের বিজেপি সরকার, তাদেরও পাল্টা বিরোধী শক্তি রয়েছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন অখিলেশ যাদব, তারা ইন্ডিয়া জোটকে আরো দৃঢ় করতে চায়, এগিয়ে নিয়ে যেতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক বক্তব্য আছে, সেগুলো তিনি সুপ্রিম কোর্টে যাবে, আইনানুগ ব্যবস্থা নেবে, সেগুলো যখন যা হবে আমরা আমাদের আলোচনায় অবশ্যই প্রাসঙ্গিকতা তুলে নিয়ে আসবো। কিন্তু এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, যেহেতু বিজেপির নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যা বলছেন সেটা সেই মতন চলছে। অনেক পার্টি অফিস কয়েকদিন আগে দখল হয়েছে, দু একদিন আগে সমস্ত পার্টি অফিসকে আবার সমস্ত তৃণমূলের কংগ্রেসদের দলের হাতে তুলে দিয়েছে মাঠ পর্যায়ে। সেটা জগন্নাথ চট্টোপাধ্যায় হোক, সেটা সজল ঘোষ হোক, জেলায় জেলায় সব জায়গায় একই ছবি। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যদি কোনো আতঙ্কিত হওয়ার পরিবেশ থাকে, আমরা আমাদের আলোচনায়, আমাদের প্রেক্ষাপটে অবশ্যই তুলে ধরব। কিরকম ভাবে বর্মাজি, একটা কথা আমাদের বলতেই হয়, রাজনীতি যখন রাজনীতির মতন চলেছে, রাজনীতির সময় বেশ কিছু উত্তেজনামূলক মন্তব্য স্বাভাবিকভাবে হয়ে থাকে, কিন্তু সেই ব্যক্তি যখন সরকারে আসেন তার ভূমিকা বোধহয় অনেকটা পাল্টে যায়। এ প্রসঙ্গে আমরা প্রথমেই বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন, সেই 34 বছরের সময় বাংলায় সব থেকে বেশি বন্ধ অবরোধ বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন। সিঙ্গুরকে কেন্দ্র করে, নন্দীগ্রামকে কেন্দ্র করে বাংলায় অবরোধের, হরতালের, প্রতিবাদের নজির আমাদের এখনো প্রতিটি মানুষের মনে আছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে এলেন, পশ্চিমবঙ্গ থেকে বন্ধকে পুরোপুরি নিষিদ্ধ করা হলো। অর্থাৎ যখন রাজনীতির ক্ষেত্রে রাজনীতি এবং সরকারে আসার পর তার মানুষটার স্বাভাবিকভাবেই তার ভূমিকা অনেকটাই পাল্টে যায়। আমরা শুভেন্দু অধিকারীর কথাই ধরি না, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যখন বিরোধী ছিলেন, তখন তিনি যে ভূমিকায়, যেভাবে কথা বলতেন, 4 তারিখ ভোটের ফল প্রকাশের পর তার দল ক্ষমতায় আসার পর তিনি অনেকটাই নম্র, তার কথায় অনেকটাই শান্ত। তার আত্মসহায়ক খুনের পরেও তিনি তার মন্তব্য, তার কথাবার্তার ভাবভঙ্গি, আকার ভঙ্গির অনেকটাই পরিবর্তন যারা আমরা বাইরে থেকে দেখছি, লক্ষ্য করছি। এটাই যদি আগের শুভেন্দু হতেন, বিরোধী দলনেতা শুভেন্দু হতেন, তার তিনি যেভাবে রিয়াক্ট করতেন, এরকম একটি ভয়ঙ্কর ঘটনার সরকারে এসেছে তার দল, তার রিয়াকশন অনেকটাই অন্যরকম। এ প্রসঙ্গে ঠিক আমরা বাংলাদেশের উদাহরণ তো আনতে পারি, বাংলাদেশের হাসনাত আব্দুল্লাহর কথা বলতে পারি। এই হাসনাত আব্দুল্লাহ যখন 7 সিস্টারের কথা বলেছিলেন, 7 সিস্টার দখলের কথা বলেছিলেন, আমরা সবাই জানি। যারা যে বাংলাদেশের সংবাদ মাধ্যমে বারবার করে এই উত্তেজনা তৈরি করা হচ্ছে, তাদের এটা মনে রাখতে হবে, হাসনাত আব্দুল্লাহর মতন চরম প্রতিবাদী, চরম উগ্র মন্তব্য বোধহয় খুব কম মানুষই সেই সময় করতে পেরেছিলেন বা করেছিলেন। কিন্তু দেখুন, ফেব্রুয়ারি মাসে ভোটের ফল প্রকাশের পরে, সরকার গঠনের পরে এই মন্তব্য, এইরকম মন্তব্য হাসনাদের কথা থেকে শোনাই প্র্যাকটিক্যালি যায়নি। এমন নজির তো রয়েছে বাংলাদেশ থেকে যে কয়েক হাজার রিক্সা নিয়ে কলকাতা দখল করার। এইটা বোধহয় রাজনীতির খেলা, এটা বোধহয় রাজনীতিতে বাজার গরম করার উদাহরণ হতে পারে, কিন্তু এটা কখনোই সরকারে আসার পরে, সরকার চালানোর পর, সরকার চলার ক্ষেত্রে এটা কোনোদিনই কোনো ক্ষেত্রেই থাকে না, হয় না। রাজনীতি রাজনীতির জায়গায়, সরকার সরকারের জায়গায়। এটাই বোধহয় বাংলাদেশে যারা যেসব সংবাদ মাধ্যম, যেসব রাজনৈতিক নেতারা মন্তব্য করছেন, তাদের বোঝা উচিত, তাদের জানা উচিত। কি বলবেন? দেখো, একদমই সত্যি কথা। যখন কেউ বিরোধী দলে থাকে, বিরোধী জায়গায় থাকে, তাদের কাজটাই হচ্ছে বিরোধিতা করা, এবং সেই বিরোধিতার মধ্য দিয়ে তাদের অবস্থানকে নির্ণায়ক জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা সচেষ্ট থাকে। তারা সরকারের বিরোধিতা করবেন, সেটাই তাদের কাজ। কিন্তু যখন সরকারে কেউ চলে আসে, আজকে শুভেন্দু অধিকারী গতকাল
গত পরশুদিন রাত্রে যখন মধ্যমগ্রামে ঘটনা ঘটে, তারপর তিনি ওখানে আসেন, কালকে সকালে তিনি বারাসাত হাসপাতালে আসেন, নন্দীগ্রামে তার দেহ নিয়ে যাওয়া হয়। শুভেন্দুকারীর জেস্চার, পশ্চার, বক্তব্য অবশ্যই আমাকে খুবই ভীষণই ব্যথিত করেছে। উনি বারবার বলেছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছি বলেই বোধহয় আজকে চন্দ্রনাথকে শেষ করে দেওয়া হলো। উনি খুব অনুশোচনা করেছেন, কিন্তু সেই জায়গায় তিনি সকলকে যেভাবে শান্ত থাকার বার্তা দিয়েছেন, এটা একটা দায়িত্বশীল চরিত্রের উদাহরণ হয়ে থাকবে বঙ্গবাসীর কাছে। একদমই একদমই পরমাশিস, এ প্রসঙ্গে আমি একটা তথ্য জোগাড় করতে চাই বা তথ্য সংযোগ করতে চাই। দেখুন, আমাদের সব দিকে সব পক্ষেরকেই সতর্ক থাকা উচিত। এই যে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এনসিপি নেতার মতন কিছু নেতারের মন্তব্য যেমন উত্তেজনা তৈরি করছে, তেমনি বাংলার পশ্চিমবঙ্গের বর্তমানে ক্ষমতাশালী বিজেপি নেতৃত্বকেও বোধহয় সতর্ক হয়ে চলা উচিত। কেন উচিত? আমাদের রাসবিহারীর এক বিজেপি বিধায়ক, তার হয়ে কাজ করছেন বা সক্রিয় রয়েছেন এমন একজন যিনি বাংলাদেশের নাগরিক, যিনি আওয়ামী লীগের সদস্য। তিনি যেভাবে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, তৃণমূল বিরোধী পোস্ট করছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে পোস্ট করছেন, এ বিষয়ে বোধহয় বিজেপি নেতৃত্বকে সতর্ক থাকা উচিত। এটা কোনো আওয়ামী লীগের চাল নয় তো। দুই বাংলার মধ্যে বিভেদ ঘটানো, এই যে উত্তেজনা তৈরি করা, এই রকম মন্তব্য করে 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 পরিস্থিতি জটিল করে দেওয়া, বিজেপির সতর্ক থাকা উচিত। বিজেপির শীর্ষ নেতারা যখন বাংলার প্রতিটি মানুষের হয়ে কাজ করার কথা বলছেন, সে মানব গুহ থেকে শুরু করে, দিলীপ ঘোষ থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, যারা প্রতিটি মানুষের ন্যায্য অধিকারের কথা বলছেন, তখন কি করে একজন আওয়ামী লীগের সদস্য, যিনি নিজেকে একসময় সাংবাদিক পরিচয় দিতেন, তিনি একজনের হয়ে ফেসবুক পোস্ট করে উত্তেজনা তৈরি করছেন? এই বিষয়গুলো বোধহয় বিজেপির সতর্ক হওয়া উচিত। এরকম কিছু মানুষের জন্যই বোধহয় অন্য দেশের সংবাদ মাধ্যমে, অন্য দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা বাংলার এই পরিবর্তন নিয়ে, বাংলার এই নতুন সরকার আসার বিষয়টিকে নিয়ে প্রশ্ন তুলছেন। বিজেপির কাজ করার ক্ষেত্রে নতুন দল নতুন ভাবে ক্ষমতায় এসছেন, ঠিক ভুল আমরা যাচ্ছি না যে মানুষ বিচার করবেন। তৃণমূলের মতন কাজ করেছে, বিজেপির মতন কাজ করছে, কিন্তু কিছু স্বার্থান্বেষী সুবিধাবাদী মানুষের জন্যই বোধহয় সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষের ক্ষতি হয়ে চলেছে। কিভাবে দেখছেন এই বিষয়গুলো? দেখো, এই সময়টা একটা ক্রুশিয়াল টাইম। এই সময় অনেকে গিরগিটি হয়ে যাবে, কেউ ঘোলাঝলে মাছ ধরতে আসবে। সেদিক থেকে বিজেপির নেতৃত্বরা ইতিমধ্যেই বলে দিয়েছেন। তুমি জানো যে শুরুতে দু একটি পার্টি অফিস দখলের পরিবেশ তৈরি হয়েছিল, এবং বিজেপির সর্বস্তরের নেতৃত্বরা বলে দিয়েছেন যে কাউকে এই মুহূর্তে দলে নেওয়া যাবে না, কোনোভাবে না। তো সেই জায়গা থেকে যারা ফেসবুকে, সমাজ মাধ্যমে এইসব রটনা করছেন, বাস্তবিক ক্ষেত্রে কিন্তু সেটা যে স্থান পায় না, তার প্রমাণ আমরা দেখেছি বাংলাদেশে 12ই ফেব্রুয়ারির নির্বাচন। অন্তর্বর্তী সরকারের সময় বা 2024-এর 5ই আগস্টের পর শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী দিল্লিতে অবস্থান করছেন। সেই সময় ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সমাজ মাধ্যমে, ফেসবুকে, টুইটারে, ইউটিউবে অনেকে অনেক কথা বলেছিলেন। একমাত্র আমরাই বলেছিলাম এ সম্পর্ক নষ্ট হওয়ার না, এ সম্পর্ক দৃঢ় থাকবে, দৃঢ় থেকে দৃঢ়তর হবে। বাস্তবতায় আমরা কি দেখেছি? কোন সমাজ মাধ্যমের সক্রিয়তা কি ভারত বাংলাদেশের সম্পর্ককে ভাঙতে পেরেছে? ভাঙতে পারেনি বলেই আমার মনে হয় বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দিল্লির সরকারের যে এগিয়ে যাওয়া, যে গোল্ডেন হ্যান্ডশেক, সেটা মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ সেক্ষেত্রে বিজেপিকে পরিবর্তনের আঙিনায় এখানে স্থান দিয়েছে। তো সেই জায়গায় কে কি বললো, কে কি কার হয়ে কাজ করলো, কে কি সমাজ মাধ্যমে বললো, তাতে ভারত বাংলাদেশের সম্পর্ক, বিজেপির এই উত্থান, বিজেপি কিভাবে চলবে, বিজেপি যে পশ্চিমবঙ্গে কেন্দ্রের সরকারের সঙ্গে যে পশ্চিমবঙ্গে সরকার পাল্টালো, এ রাজ্যেও বিজেপি সরকার আসলো, সেই বাস্তবতার ক্ষেত্রে আমার মনে হয় বিজেপির দৃষ্টিভঙ্গির কোনো বদল হবে না। হয়নি বলেই আজকে অন্যান্য রাজ্যেও, এলাহাবাদে কম মুসলিম আছে, উত্তরপ্রদেশে কম মুসলিম আছে, হায়দ্রাবাদে কম মুসলিম আছে, দিল্লিতে কম মুসলিম আছে। দিল্লিতে তো বড় বড় সব সৌধ আছে, সেগুলো কি বিজেপি দখল করে ভেঙে ফেলেছে নাকি? হ্যাঁ, কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার জন্য আমরা সজাগ, আমরা অবশ্যই তার প্রতিবাদ জানাব। ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ। বিজেপি কেন্দ্রের সরকারের কাজ সকলকে নিয়ে চলা, এবং সকলকে নিয়ে চলতে পেরেছে বলেই তারা আজকে ক্ষমতা আসতে পারছে। মানুষ তো ম্যান্ডেট দিচ্ছে, ভারতবর্ষের মানুষ তো ম্যান্ডেট দিচ্ছে, ভারতীয় মুসলিমরাই তো ম্যান্ডেট দিচ্ছে। কোনো অঘটন ঘটলে তার জন্য আইন, আদালত, প্রতিবাদ, বিরোধী দল
এগুলো তো থাকবেই, কিন্তু কেউ এই মুহূর্তে ঘোলা জলে মাছ ধরতে আসলে, কেউ গিরগিটির মতন বদল করলে, বিজেপি একটি কেন্দ্রীয় দল, বৃহৎ দল, নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভা, পশ্চিমবঙ্গেও যে মন্ত্রিসভা হবে আমরা যা খবর পাচ্ছি অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তিত্বদের মন্ত্রিসভায় নিয়ে আসা হচ্ছে। তারা অত্যন্ত পরিশীলিত ব্যক্তিত্ব, রাজনীতির ময়দানে তারা আজকে নয়, প্রত্যেকে অন্তত 4 দশক 5 দশক ধরে রাজনীতিতে রয়েছে, তাদেরকে মন্ত্রিসভায় নিয়ে এসে তারা অনেক সজাগ। এ নিয়ে ভাববার কোনো কারণ নেই। কোনো সমাজ মাধ্যমে কেউ কোনো গিরগিটির মতন কোনো কিছু করলে পশ্চিমবঙ্গে কোনোদিন কোন রকম ভাবে কোনো পরিস্থিতি খারাপ হবে না। যদি হয় আমাদের প্রতিবাদ জারি থাকবে। একদমই প্রমাজিত, আমাদের প্রতিবাদ জারি থাকবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সাধারণ মানুষের বিরুদ্ধে যারা কথা বলবেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ, এবং যারা বাংলাকে, পশ্চিমবঙ্গকে এবং বাংলাদেশকে অশান্ত করতে চাইবেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ। তা সে যে দলের হোক, যেভাবেই হোক, রং বদলে একসময় তৃণমূল, এখন বিজেপি পরবর্তীকালে অন্য কোনো দল, যে দলেরই হোক, সাধারণ মানুষের বিরুদ্ধে কথা বলবেন, সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন এমন যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে প্রথম কলকাতার আওয়াজ সব সময় সরব থাকবে। তা সে আওয়ামী লীগের কোন নেতা রং বাতিতে কাজ করুন, বাংলাকে বিপর্যস্ত করার চেষ্টা করুন, বা বাংলাদেশের কোনো মানুষ তার কোনো সংবাদ মাধ্যমে কোনো বিবৃতি দিন যা উত্তেজনা তৈরি করে, বা পশ্চিমবঙ্গের কোন রাজনৈতিক দলের কোন প্রতিনিধি এমন কোন মন্তব্য করুন যাতে মানুষের ক্ষতি হয়, সবকিছুর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। আমরা আমাদের কথা, আমাদের মন্তব্য, আমাদের মুখ সবসময় এই অন্যায়ের বিরুদ্ধে সরব থাকবে। আর আপনারা আমাদের আজকের আলোচনা এবং আমাদের মন্তব্যের সঙ্গে সহমত বা বিরুদ্ধমত যাই হন না কেন আমাদের লিখে জানান, আমাদের কমেন্ট বক্সে লিখুন, এবং আজকের এই ভিডিওটি শেয়ার করুন এবং ছড়িয়ে দিন সেই সব মানুষদের কাছে যারা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ চাঁদের বিরুদ্ধে আওয়াজ তোলার চেষ্টা করে, এবং সেই সব মানুষদের কাছেও যারা দুই বাংলার মানুষের কথা বলেন, দুই বাংলার মানুষের পাশে থাকেন। সবার জন্য আজকে আমাদের ভিডিওটি ছড়িয়ে দিন, শেয়ার করুন আর পাশে থাকুন। আর তাহলে আজকের মতন এ পর্যন্তই। ভালো থাকবেন। আগামী দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। নমস্কার।